জনগণের সেবা করলে রাজনীতিবিদদের মূল্যায়ন হবেই, গণভবনে প্রধানমন্ত্রী বললেন আওয়ামী লীগ সরকার সাধারণ মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছে। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্যই ইভিএম বলছে আওয়ামী লীগ। ভোট জালিয়াতি করতেই এমন সিদ্ধান্ত, অভিযোগ বিএনপির। 7 দেশের সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতির মধ্য দিয়ে কাঠমান্ডুতে শেষ হলো বিমস্টেক সম্মেলন, নেই রোহিঙ্গা প্রসঙ্গ। রাজধানীতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে চলছে হোটেল রেস্তোরাঁয় খাবার তৈরি ও পরিবেশন। অসহায় ভোক্তারা, বাড়ছে দীর্ঘমেয়াদী জটিল রোগের ঝুঁকি। এবং অনিয়মের আখড়া এখন গাইবান্ধা জেলা পরিষদ। ধর্মীয় প্রতিষ্ঠানের নামে লাখ লাখ টাকা বরাদ্দ হলেও অস্তিত্ব নেই বাস্তবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের সেবা করলে রাজনীতিবিদদের মূল্যায়ন হবেই। বিকেলে গণভবনে জাতীয় শোক দিবস উপলক্ষে ছাত্রলীগের আলোচনা সভায় প্রধানমন্ত্রী একথা বলেন। এ সময় তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার সাধারণ মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছে। জাতির পিতার আদর্শকে মনে প্রাণে ধারণ করারও পরামর্শ দেন তিনি। এ সময় সাম্প্রতিক ছাত্র আন্দোলনকে ভিন্ন খাতে নেয়ারও সমালোচনা করেন প্রধানমন্ত্রী। পাওয়ার মধ্যে দিয়েই কিন্তু তৃপ্তি আসে না, কারণ পেতে থাকলে পাওয়ার আকাঙ্ক্ষা কখনো শেষ হয় না, তখন এই আকাঙ্ক্ষা বাড়তে থাকে। মানুষের জন্য কতটুকু দিতে পারলাম, রাজনৈতিক নেতা হিসেবে সেই চিন্তাটাই থাকতে হবে। জাতির পিতা সেই আদর্শ নিয়েই রাজনীতি করতে হবে, কারণ ছাত্রলীগ জাতির পিতার হাতে গড়া সংগঠন। এদেশের প্রতিটি অর্জনের পিছনে ছাত্রলীগের ত্যাগ রয়েছে। কাজে সেই ছাত্রলীগকেই সংগঠন হিসেবে সেভাবে গড়ে তুলতে হবে, একটা আদর্শের সংগঠন হিসেবে। আর একটা কথা হচ্ছে, লেখাপড়া শিখতে হবে। শিক্ষা এমন একটা সম্পদ, যে সম্পদ কেউ কখনো কেড়ে নিতে পারে না। আর সেই শিক্ষা নিয়েই একটা আদর্শ নিয়ে রাজনীতি করতে হবে, যে আদর্শের পথ জাতির পিতা দেখিয়ে দিয়ে গেছেন। যে আদর্শের পথ অনুসরণ করেই আজকে বাংলাদেশকে আমরা উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা করতে পেরেছি। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে যে আমরা উন্নীত করতে পেরেছি, জাতির পিতা সেই আদর্শ মেনে চলেছি বলেই সেটা করা সম্ভব হয়েছে। ৭৫-এর পরই দেখা গেল তারা মাথা চাড়া দিয়ে আরো দ্বিগুণ উৎসাহে উঠল, এবং তাদের সেই ষড়যন্ত্র কিন্তু এখনো শেষ হয়নি। একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে, শিশুদের যে বিক্ষোভ, তাদের যে বিক্ষুব্ধ মন, সেটাকে কাজে লাগিয়ে ওই ছোট ছোট শিশুদের ঘাড়ে পাড়া দিয়ে রাজনৈতিক ফায়দা লোটার জন্য একদল নেমে পড়ল। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য ইভিএম সমর্থন করে আওয়ামী লীগ। অন্যদিকে বিএনপি ভোট কারচুপি করার জন্য এ পদ্ধতি চায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে সিলেট সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, নির্বাচনের সময় নিরপেক্ষ সরকারের চেয়েও নিরপেক্ষ নির্বাচন কমিশন বেশি জরুরি। কারচুপিয়া জালিয়াতির অভিযোগ আনার জন্য কি ইভিএম চান না? কেন্দ্র দখলের অভিযোগ আনার জন্যই কি ইভিএম চান না? হেরে গেলে অজুহাত তুলতে হবে। ইভিএমে অজুহাত তোলার কোনো সুযোগ নেই। ভোটটাকে ফ্রি, ফেয়ার, নিরপেক্ষ করার জন্যই এই ব্যবস্থাকে সাপোর্ট করি। এটা তাদের অধিকার, নির্বাচনে অংশগ্রহণ করা। এটা কোনো সুযোগ নয়। সরকার কোনো সুযোগ কোনো গণতান্ত্রিক দেশে বিতরণ করে না। আওয়ামী লীগ আরপিও সংশোধন করে ইভিএম ব্যবহারের যতই ষড়যন্ত্র করুক না কেন, জনগণই ঐক্য গড়ে তুলে তা প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় একথা বলেন তিনি। এবার যত ইভিএম করতে চেষ্টা করেন, আরপিও সংশোধনী করেন, মিথ্যাচার করেন, আর অনর্গল ভাষা মিথ্যা কথা বলতে থাকেন, কোনো লাভ হবে না। বাংলাদেশের মানুষ এখন প্রস্তুত হয়েছে এই সরকারের অবসান ঘটানোর জন্য, এবং সে অবসান আসবে জাতীয় ঐক্য মতের ভিত্তিতে। কি গণ আন্দোলন হবে, এবং সে গণ আন্দোলনের মাধ্যমে বেগম খালেদা জিয়ার মুক্তি হবে, দেশে একটি নিরপেক্ষ নির্দলীয় সরকার হবে। সদস্য দেশগুলোর মধ্যে অভিন্ন বিদ্যুৎ সঞ্চালনে গ্রিড কানেক্টিভিটির সমঝোতা স্মারক সইয়ের মধ্য দিয়ে শেষ হলো ৪র্থ বিমস্টেক শীর্ষ সম্মেলন।
সকালে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এর সমাপ্তি ঘোষণা করেন। তবে সম্মেলনে আলোচনায় আসেনি রোহিঙ্গা ইস্যু। বিমস্টেক অর্থনৈতিক জোট হওয়ায় রোহিঙ্গা বিষয়ে কোনো আলোচনা হয়নি বলে জানানো হয়। সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় নেপালের কাঠমান্ডু থেকে আরো জানাচ্ছেন আজহার লিমন। শুক্রবার সকালে দুদিনব্যাপী সম্মেলনের সমাপনী আনুষ্ঠানিকতায় যোগ দেন বিমস্টেকভুক্ত 7 দেশের শীর্ষ নেতারা। সবশেষ অনুষ্ঠিত বিমস্টেক মন্ত্রী পর্যায়ের সম্মেলনের প্রতিবেদন পর্যালোচনা করেন তারা। পরে বিমস্টেক গ্রিড ইন্টারকানেকশন নামে দেশগুলোর মধ্যে অভিন্ন বিদ্যুৎ সঞ্চালন বিষয়ে একটি সমঝোতা স্বাক্ষর করে 7টি দেশ। পাশাপাশি বিমস্টেকের বর্তমান চেয়ারপারসন নেপাল সভাপতিত্ব হস্তান্তর করে শ্রীলঙ্কাকে। সম্মেলনের ঘোষণাপত্র পাঠ করেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। এই অঞ্চলে দিন দিন বিভিন্ন জটিলতা তৈরি হচ্ছে। এসব মোকাবেলায় পারস্পরিক বন্ধুত্বপূর্ণ যে সম্পর্ক থাকা দরকার তা এখন নেই। এ অবস্থায় দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার অর্থনৈতিক সমৃদ্ধি ও মানুষের জীবনমান উন্নয়নে জোটের দেশগুলোর মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে হবে। 7 দেশের শীর্ষ নেতাদের এই সম্মেলনে রোহিঙ্গা ইস্যুতে অগ্রগতি হতে পারে এমন সম্ভাবনা থাকলেও সম্মেলন শেষে এ বিষয়ে পাওয়া যায়নি কোনো আশার বাণী। সব বিষয় নিয়েই সব প্ল্যাটফর্মে আলাপ করা যায় না। যখন আমরা অর্থনৈতিক বিষয় আলোচনা করতে যাই তখন পলিটিক্যাল অনেক জিনিস আমরা আলাপ করি না। যখন পলিটিক্যাল বিষয় নিয়ে আলাপ করি তখন অনেক সময় অর্থনৈতিক বা অন্য বিষয় নিয়ে আলাপ করি না। এটা হলো একটা ইন্টারন্যাশনাল নর্মস। যেহেতু বিমস্টেকের আওতায় যেন পলিটিক্যাল ইস্যু প্লাস আভ্যন্তরীণ ইস্যু নিয়ে আলাপ করা যাবে না, বাইল্যাটারাল আভ্যন্তরীণ বিষয় নিয়ে, সেজন্য আমরা এটা করিনি। তার মানে এই না যে এটা সাইডলাইনে আলোচনায় আসেনি। বিমস্টেকের লক্ষ্যই হচ্ছে পারস্পরিক অর্থনৈতিক সাহায্য সহযোগিতা জোরদার করা, আর এ কারণেই এ সম্মেলনে রোহিঙ্গা ইস্যু নিয়ে কোনো আলোচনা হয়নি। সম্মেলন শেষে স্থানীয় সময় দুপুর 1:15টায় বাংলাদেশের উদ্দেশ্যে নেপাল ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দক্ষিণ পূর্ব এশিয়ার সমৃদ্ধির জন্য পারস্পরিক সহযোগিতার প্রত্যয় শেষ হল বিমস্টেক 2018। 160 কোটি মানুষের জীবনমান উন্নয়নে এখানে যে চুক্তি বা যে সমঝোতা হলো তার কতটা বাস্তবায়ন হয় সেটি এখন দেখার বিষয়। নেপালের কাঠমান্ডু থেকে আজহার লিমন, সময় সংবাদ। আগামী নির্বাচন এবং নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করতে ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। জাতীয় নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে 1-11 কুশীলব এবং বিএনপি এ ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য করেন তিনি। কেরানীগঞ্জের আটিবাজারে ঢাকা জেলা পুলিশ আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় মন্ত্রী আরো বলেন, ইভিএম এর ওপর ভর করে নয়, জনগণের ভোটে আবারও ক্ষমতায় আসবে আওয়ামী লীগ। 1-11 কুশীলবরা এবং এই আইএসআইয়ের এজেন্ট বিএনপি জামাত এরা গাঁটছড়া বেঁধেছে কিভাবে নির্বাচনকে ভণ্ডুল করা যায়। এদের নির্বাচনে জয়লাভ করার কোনো সম্ভাবনা নাই, এরা বুঝে। যতই ঐক্য করে তুলুক না কেন, আজকে মহাজোট ঐক্য, জাতীয় ঐক্য 0 + 0 + 0 + 0 = 0। আমাদের আস্থা জনগণের প্রতি, আমাদের আস্থা মানুষের প্রতি, ইভিএম এর প্রতি আমাদের আস্থা নাই। ইভিএম আমাদের ক্ষমতায় এনে দেবে, আমরা সেই নীতিতে বিশ্বাস করি না, সেই চিন্তা আমরা করি না। আমরা চিন্তা করি আগামী দিন মানুষের ভোটে আবার মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হবেন। আওয়ামী লীগ জনগণের ওপর নির্ভরশীল নয়, ইভিএম এর ওপর নয় মন্তব্য করে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় এসেছিল বলেই ইভিএম এ ভোটে ভয় পায়। সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। ইভিএম লাগবে কি না লাগবে সেটা সিদ্ধান্ত নিবে নির্বাচন কমিশন। পাকিস্তান আমলেও এবং বাংলাদেশ আমলেও আওয়ামী লীগ সবসময় সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয়েছে, আর বিএনপি সবসময় ষড়যন্ত্র করে আর প্রাসাদের মধ্যে বসে বসে নির্বাচন করে তারা নির্বাচিত হয়েছে। ওনারা যে বলতেছেন মেশিনের উপরে নির্ভরশীল, আমরা জনগণের উপরে নির্ভরশীল। জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, নির্বাচন বানচাল করার উদ্দেশ্যেই নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের কথা বলছে বিএনপি। সকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাসদের জাতীয় কমিটির সভায় একথা বলেন তিনি। প্রত্যেকবারই আমরা দেখি নিরপেক্ষ নির্বাচনের ধোঁয়া তুলে আর নির্বাচন বানচালের চক্রান্ত করে, এবং প্রত্যেকবারই আমরা দেখি তারা সন্ত্রাস করে এবং অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করার চেষ্টা করে। বিএনপি এবং তার সঙ্গীরা অথবা অন্যরা কার্যত বাংলাদেশের রাজনীতিতে সাম্প্রদায়িক শক্তিকে
রাজাকার শক্তিকে, জঙ্গি চক্রকে রাজনীতিতে টিকিয়ে রাখার দর কষাকষি করতে চায়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ক্ষমতা চিরস্থায়ী করতেই নির্বাচন কমিশনকে ব্যবহার করে আগামী নির্বাচনে জালিয়াতির ব্যবস্থা করছে সরকার। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। বর্তমান নির্বাচন কমিশনের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না বলে মন্তব্য করেন রিজভী। সব দিক থেকে ইভিএমের ব্যাপারে বিরোধিতা থাকার পরেও সিইসি সহ কয়েকজন কমিশনারের একতরফা ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত আগামী নির্বাচন জালিয়াতি করারই চূড়ান্ত মাস্টার প্ল্যান। বর্তমান প্রধানমন্ত্রী বিনা ভোটের প্রধানমন্ত্রী থাকতেই ভালোবাসেন, তাই অনুগত প্রধান নির্বাচন কমিশনারকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে ইভিএম নামক জাদুর বাক্স আমদানি করে আগামী জাতীয় নির্বাচনে ধাপ্পাবাজির ভোটের বন্দোবস্ত করছেন তিনি। রংপুর নিয়ে জাতীয় পার্টির গৌরবে যে ভাটির টান তা ঘোচাতে এবার এ অঞ্চলের 22টি আসনের সবকটিতে জিততে চান হুসাইন মোহাম্মদ এরশাদ। একক বা জোটবদ্ধ নির্বাচন যেভাবেই হোক প্রত্যাশা পূরণে এরই মধ্যে নির্বাচনী প্রচারণায় ঝাঁপিয়ে পড়েছেন তিনি। শাকিল মাহমুদের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট। 90-এর তীব্র গণ আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়ার পর 91-এর নির্বাচনে রংপুরের মানুষের আবেগী ভোটে 5টি আসনে জিতে যান কারাবন্দী এরশাদ। পরবর্তীতে এলাকার ছাওয়ালের মঙ্গলে লাগলের বাক্স ভরে ভোট দেন এখানকার ভোটাররা। কিন্তু জাতীয় রাজনীতির নানা সমীকরণ, পরিবারের সদস্যদের রাজনৈতিক অভিলাষ আর স্থানীয় নেতাদের দ্বন্দ্ব সংঘাতে বারবার অসহায় হয়ে পড়েন এক সময়ের সামরিক শাসক এরশাদ। এভাবে খোদ রংপুরের 6টি আসনের মাত্র 2টি দখলে এখন, বাকিগুলো আওয়ামী লীগের। পরাজয়ের গ্লানি বয়ে বোধোদয়ের অনুতাপ করছেন কেউ কেউ। নিজেদের মধ্যে কোন্দল করাটা ঠিক হয় নাই এবং আমরা ওইখান থেকে শিক্ষা নিয়েই কিন্তু এখন আমরা আমাদের মধ্যে আর সামান্যতম কোনো কোনো গ্যাপ নাই। সামান্যতম আমরা ঠিক ইউনাইটেড জাতীয় পার্টি বলতে যা বোঝায় রংপুরে, তাই কিন্তু আমরা এখন আছি। তবে আশা প্রত্যাশার পুরোটাই পুষে রেখেছেন সাধারণ নেতাকর্মীরা। জাতীয় পার্টি এখানে সুসংগঠিত এবং এনি প্রবলেম এখানে মোকাবিলা করার জন্য প্রস্তুত জাতীয় পার্টি। যারা তৃণমূলে রাজনীতি করি আমরা মনে করি এরশাদ সেই 90-এর আন্দোলনের পর থেকে এখনো অনেক সংখ্যাগরিষ্ঠ। রংপুর সিটি কর্পোরেশনের পর সম্প্রতি গাইবান্ধা ও কুড়িগ্রামে 2টি সংসদীয় আসনের উপনির্বাচনে লাঙ্গলের জয়ে দারুণভাবে উজ্জীবিত এরশাদ। বৃহত্তর রংপুরের 22টি আসন ফিরে পেতে নির্বাচনী প্রচারণায় নেমে পড়েছেন সাড়ম্বরে। কে কি আশা করলো, কে কি দাবি করলো, আমাদের কিছু যায় আসে না। রংপুরের সমস্ত সিট আমরা চাই, যেহেতু নির্বাচন 13.5 সিট দখল করে নিয়েছিল, এবার নির্বাচন হবে এবং রংপুরের মানুষ আমাদের ভোট দেবে, আমি নিশ্চিত। একমাত্র এরশাদের আসন ছাড়া এবার প্রায় সবকটিতে একাধিক প্রার্থী আর প্রভাবশালী অন্তত 2 নেতার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় আছেন দলের প্রধান এরশাদের এক ভাস্তে আর এক ভাগ্নে। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। ঘটনার 4 বছর পর ইসলামী চিন্তাবিদ মাওলানা নুরুল ইসলাম ফারুকীর হত্যা মামলার রহস্য উন্মোচনের দাবি করছে মামলার তদন্ত সংস্থা সিআইডি। তারা বলছে জেএমবির পুরনো এবং নতুন 2 অংশের 9 জন সরাসরি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তবে কবে মামলা চার্জশিট জমা দেওয়া সম্ভব হবে তা নিশ্চিত করে বলতে পারছে না সিআইডি কর্মকর্তারা। ফারুকীর পরিবার বলছে প্রকৃত আসামিদের গ্রেফতার করে যেন দ্রুত চার্জশিট দেওয়া হয়। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। টেলিভিশন উপস্থাপক ও ইসলামী চিন্তাবিদ নুরুল ইসলাম ফারুকী হত্যার 4 বছর পর ঘটনার রহস্যের জট খোলার দাবি সিআইডির। তারা বলছে জেএমবির নতুন এবং পুরনো ধারার 9 জন সদস্য এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। হোলি আর্টিজান মামলার চার্জশিটভুক্ত আসামি হাদিসুর রহমান সাগর এই হত্যার দায় স্বীকার করে আদালতে 164 ধারায় জবানবন্দি দিয়েছে। পুলিশ বলছে ফারুকী হত্যা মিশনের মূল পরিকল্পনাকারী ছিল জেএমবির ঢাকা অঞ্চলের আমির তাসনিম, আর হত্যাকাণ্ড বাস্তবায়ন করে জামাই ফারুক সহ মোট 3 জন। এছাড়া কথিত বন্দুকযুদ্ধে নিহত সারাওয়ার জাহান মানিকও এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। মূলত ধর্মীয় বিভিন্ন বিষয়ের ব্যাখ্যা নিয়ে মতবিরোধের কারণেই ফারুকীকে হত্যা করা হয় বলে জানায় সিআইডি। মেরে ফেলানোর মূল বিষয়টা ছিল হলো যে আল্লাহ রসুল এবং মহানবী নিয়ে সে ভুল ব্যাখ্যা দিত, কোরআনের ভুল ব্যাখ্যা দিত, এই জন্যই তাকে মোটামুটি তারা টার্গেট করে। চেষ্টা করব যে আরও আসামি যদি থাকে বাইরে তাদের গ্রেপ্তার করা এবং তাদের কাছ থেকে ঘটনাগুলো জেনে নেওয়া। তবে আমরা যেটুকুন পেয়েছি সেটুকুন আমাদের এনাফ যে তাকে এই মামলায় চার্জশিট করা, এটা আমরা পেয়ে গিয়েছি। অভিযুক্ত 9 জনের মধ্যে এখন পর্যন্ত বিভিন্ন মামলায় কারাগারে রয়েছে 4 জন, বন্দুকযুদ্ধে নিহত হয়েছে 1 জন।
এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি 4 জনকে। নিহতের পরিবার বলছে 4 বছর পর হত্যার মোটিভ বের হয়ে আসাকে তারা দেখছেন ইতিবাচক হিসেবেই। তবে মূল আসামি চিহ্নিত করে দ্রুত চার্জশিট চান তারা। সিআইডির কাছে বলেছি যে আমাদের 4 জন চাক্ষুষ সাক্ষী আছে, এর মধ্যে আমার মামাতো ভাই সে একজন, আর বাইরের 3 জন লোক আছে। তো তাদেরকে দেখিয়ে কনফার্ম করে যে এরাই কিনা, এটা কনফার্ম তারা হলে তারপরে চার্জশিটটা দ্রুত দেওয়ার জন্য আমরা বলেছি। এছাড়া কনফার্ম না করে আন্দাজে একজনকে ধরে নিয়ে এসে যদি এরকম হয় যে একটা নাটক সাজানো হলো বুঝ দেওয়ার জন্য, আমাদেরকে বুঝ দেওয়ার জন্য, এটি অবশ্যই একটা অনাকাঙ্ক্ষিত ব্যাপার হবে। 2014 সালের 27 আগস্ট রাজধানীর পূর্ব রাজাবাজারের বাসায় ঢুকে গলা কেটে হত্যা করা হয় নুরুল ইসলাম ফারুকীকে। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জে নববধূকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে বরের বিরুদ্ধে। এদিকে নওগাঁয় বাগবিতণ্ডার এক পর্যায়ে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার ঘটনায় আটক করা হয়েছে স্বামীকে। স্বজনরা জানান 15 বছর আগে নওগাঁর মান্দা উপজেলার চককেশব গ্রামের কাউসারের সঙ্গে বিয়ে হয় একই এলাকার জরিনার। প্রতিবেশী মাসুদের সঙ্গে পরকীয়ার জের ধরে প্রায় ঝগড়া হতো স্বামী স্ত্রীর মধ্যে। সবশেষ গত বৃহস্পতিবার রাতে বাগবিতণ্ডার এক পর্যায়ে জরিনাকে তার স্বামী বেধড়ক পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করে বলে অভিযোগ স্বজনদের। আমার কাছে সংবাদ দিল আমার ছোট বোনের বেটা যে আমার মেয়ে আত্মহত্যা করেনি, আমার মেয়ে কে মারলো আমি তা জানি না, যারা মারিছে তার কোনো বিচার চাই। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার ও অভিযুক্ত কাউসারকে আটক করে। পরকীয়া প্রেমের সূত্র ধরেই তার স্বামী কাউসার তাকে মারপিট করে হত্যা করে একটি নিম গাছের সঙ্গে বাড়ির পশ্চিম পাশে নিম গাছের সঙ্গে ঝুলে রাখে। তো সেই ঘটনার প্রেক্ষিতে জরিনার মা নুরুন নাহার বাদী হয়ে আমাদের থানায় একটি হত্যা মামলা দায়ের করে। হত্যা মামলা দায়েরের পর আমরা অভিযান পরিচালনা করে জরিনার স্বামী কাউসারকে ধৃত করি। শুক্রবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে পারিবারিক কলহের জেরে শিউলি নামে এক নববধূকে গলা কেটে হত্যা করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত শামীমকে আটক করে পুলিশ। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে আলাদা অভিযানে জেএমবির 5 সদস্যকে আটক করা হয়েছে। র্যাব 5 জানায় ভোরে রাজশাহীর বোয়ালমারি চরে জেএমবির সদস্যরা অবস্থান করছে এমন খবরে অভিযান চালানো হয়। আটক করা হয় জেএমবি আমিনুল ও তার সহযোগী মোরসালিনকে। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জের মধ্যচর থেকে ইসমাইল, আব্দুল মতিন ও রফিকুল নামে আরও 3 জেএমবি সদস্যকে আটক করা হয়। তাদের কাছ থেকে অস্ত্র, গুলিসহ বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করে র্যাব। খাদ্যের নামে হোটেল রেস্তোরাঁয় কি খাচ্ছেন আপনি? খাবারের মান যাচাই করে এই প্রশ্নের কোনো উত্তর দেওয়ার সুযোগ নেই ভোক্তার। নিরুপায় নগরবাসী দিনের পর দিন বাধ্য হচ্ছেন এসব খাবার খেতে। এতে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হোটেল রেস্তোরাঁর খাবার খেয়ে দীর্ঘমেয়াদী জটিল রোগের ঝুঁকিতে পড়ছেন তারা। আতিকুর রহমান তমারের রিপোর্ট। রাতে ঘুমানোর জায়গায় দিনে চলে রান্নার কাজ। শুধু তাই নয়, গোছলও হয় সেখানে। ভেজা স্যাঁতস্যাঁতে মেঝের চেহারা দেখে যে কারোরই খাওয়ার রুচি নষ্ট হতে বাধ্য। অস্বাস্থ্যকর আর নোংরা বললেও বুঝি কম বলা হবে। আমরা সবাই এখানেই গোসল করি, কিন্তু আমাদের বাসা আলাদা জায়গা আছে, কাপড় চোপড় রাখার জায়গাও আছে, ওদিকে রাখে না। কাজ করলে তো বলবি আপনি যে পানি দিয়ে ধুবেন জায়গাটা, সেই পানিটা রাখছেন খাবার ইয়ের কাছে, এই তো খাবারের কাছে। খাবার কাছে রাখছি বলতে এটা তো এখন নিয়েছে। গোসলও করেন? গোসল বলতে 1-2 জনে হয়তো করে। নোংরা আছে এই মুহূর্তে? এই মুহূর্তে একটু আছে, ময়লা আছে। এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল থেকে নিউ মার্কেটের দিকে যেতে হাতের বামে যে কটি হোটেল আছে সবগুলোরই একই দশা। এখানে কি ট্রেন না বাড়িটা যেখানে ঢুকছ মানে প্লেটগুলো সেগুলো নিয়ে যাবে তো খাওয়ানোর জন্য? এটা কি নোংরা না বাঁধতে? ন্যূনতম পরিষ্কার পরিচ্ছন্নতার বালাই নেই। নিচে রাখতে ধুইয়া রাখছি, আগে জায়গা নোংরা কিন্তু ধুইয়া পরিষ্কার করে লইছি। কথায় বলে বাইরে ফিটফাট আর ভেতরে সদরঘাট। এ কথা শতভাগ মিলে যায় হোটেল রেস্তোরাঁ রান্নাঘরে এলে। সম্ভবত এ কারণেই হোটেল রেস্তোরাঁর একটি অঘোষিত নিয়ম হলো আপনাকে রান্নাঘরে ঢুকতে দেওয়া হবে না। কেমন মানের রান্না হচ্ছে এটা দেখে খেতে পারলে আমার জন্য
তৃপ্তি এবং সেটা হালাল কিনা এবং পরিষ্কার পরিচ্ছন্ন কিনা আমি সেটা কনফার্ম হতে পারবো। ইতস্ততা ফিল হয় যে আমরা যেতে চাইলাম, এখন হোটেল ম্যানেজার যদি যেতে না দিল, মানে এটা তো ইগোতে লাগবে। অস্বাস্থ্যকর পরিবেশ যে শুধু হেসেলে তাই নয়, যারা পরিবেশন করছেন তাদেরও নেই পরিচ্ছন্নতার বালাই। ঘাম ঝরতেছে, মানে ঘাম এই যে গামছা, এই যে গামছা। এসব জেনে বুঝেও নিরুপায় নগরবাসী। রাজধানীর ভেতরে কিংবা শহরতলি সর্বত্রই একই দশা। এটা কোনো মতে হাইজেনিক না, এটা অনেক বেশি ক্ষতিকর। এটা আমাদের সবার কাছে জানা, কিন্তু আমরা বাধ্য হয়ে কোনো কিছু করার নাই, খাইতে হচ্ছে, সে কারণে খাচ্ছি। চিকিৎসকরা বলছেন এসব খেয়ে হুমকিতে জনস্বাস্থ্য, বাড়ছে দীর্ঘমেয়াদী জটিল রোগে আক্রান্তের সংখ্যা। একটা নোংরা খাবার পেটের পীড়া তো পার্মানেন্ট হয়ে যাবে, তার এগুলো ব্লাডে গিয়ে তার বোন মেরো সাপ্রেশন করে, তার সাথে বডিতে প্রতিরোধ ক্ষমতা কমে যায়, কিডনিতে ইনফেকশন, লিভারের প্রবলেম, কিছু কিছু জন্ডিস আছে যেমন বি ভাইরাস, সি ভাইরাস, এই ভাইরাস তো পার্মানেন্ট হয়ে যায়, পার্মানেন্ট তার ভালো হচ্ছে না। এসব বন্ধে মাঝে মাঝে অভিযান চলে, কিন্তু বদল হয় না অবস্থার। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সিটি কর্পোরেশন চিন্তিত জানিয়ে দক্ষিণ সিটির মেয়র সাইদ খোকন বলেছেন, ছড়িয়ে পড়ার আগেই ডেঙ্গু নির্মূল করা হবে। দুপুরে ঢাকা মহানগর নাট্যমঞ্চে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি। মেয়র জানান, আগামী ৩রা সেপ্টেম্বর ডেঙ্গু প্রতিরোধে ক্র্যাশ প্রোগ্রাম শুরু হবে। তীব্র আকার ধারণ করবার পূর্বেই ইনশাল্লাহ আমরা এটাকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হব। আমরা বিগত ৩ মাস যাবত এই ডেঙ্গুকে নিয়ন্ত্রণ করবার জন্য, যাতে এই ডেঙ্গু জেকে না বসে, তার জন্য আমরা কাজ করে চলেছি। আমরা সামান্যটুকু সচেতন হই, বৃষ্টি পড়ছে, বাসার বারান্দা, বাসার আঙিনা, পরিত্যক্ত টায়ার, কোথাও যাতে স্বচ্ছ পানি যদি থাকে আমরা একটু পরিচ্ছন্ন করে দিই। আমাদের ক্র্যাশ প্রোগ্রাম আমরা শুরু করতে যাচ্ছি। চেষ্টা করব প্রত্যেকটি বাসায় বাসায় গিয়ে এই ডেঙ্গুর প্রজনন ক্ষেত্র নষ্ট করে দেবার জন্য। ঈদুল আজহার আগে ও পরে 16 থেকে 28 অগাস্ট 13 দিনে সড়ক, নৌ, রেলপথে 270টি দুর্ঘটনায় 278 জন নিহত এবং আহত হয়েছেন 1035 জন। এর মধ্যে শুধু সড়ক দুর্ঘটনায় মারা গেছেন 259 জন। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে তথ্য উপস্থাপন করে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি বক্তারা সড়ক দুর্ঘটনা রোধে সরকারের কঠোর পদক্ষেপের পাশাপাশি অভিযুক্তদের জবাবদিহিতা নিশ্চিতের দাবিও জানান। বিগত 13 দিনে 237টি সড়ক দুর্ঘটনায় 259 জন নিহত, 960 জন আহত হয়েছে। একই সময়ে নৌপথে 14টি দুর্ঘটনায় 4 জন নিহত, 8 জন নিখোঁজ, 68 জন আহত হয়েছে। উল্লেখিত সময়ে রেলে কাটা পড়ে 15 জন এবং ছাদ থেকে পড়ে 7 জন আহত হয়েছে। মূল যে সমস্যা সেটা হচ্ছে জবাবদিহিতার অভাব। পদক্ষেপ নিতে হবে, অনেক পদক্ষেপ আরো নিতে হবে, কিন্তু জবাবদিহিতা প্রতিষ্ঠার ব্যাপারে সিরিয়াস হওয়া, এটা হচ্ছে আজকের অন্যতম প্রয়োজন। কাজীর গরু কেতাবে আছে, গোয়ালে নেই, যার বাস্তব উদাহরণ গাইবান্ধা জেলা পরিষদ, যেখানে মসজিদ, মন্দিরের মতো ধর্মীয় প্রতিষ্ঠানের নামে কাগজে কলমে লাখ লাখ টাকা বরাদ্দ দেওয়া হলেও বাস্তবে তা নেই। এসব বিষয়ে সাংবাদিকদের কথা বলতে নারাজ কর্তৃপক্ষ। হেদায়েতুল ইসলাম বাবুর প্রতিবেদন। চলতি অর্থ বছরে সাঘাটা উপজেলার পণ্ডিতপাড়া মসজিদের উন্নয়নে 2 লাখ টাকা বরাদ্দ দেয় জেলা পরিষদ। একই উপজেলার ঝাড়াবর্ষা গ্রামে সিদ্দিক হাজির বাড়ির মসজিদে দেয়া হয় 2 লাখ টাকা, কিন্তু পুরো অর্থ পৌঁছেনি সংশ্লিষ্টদের হাতে। 2016-17 অর্থ বছরে সাঘাটার ঘুরিদহ চেয়ারম্যান বাড়ি মসজিদ, এতিমখানা, মক্তব ও বৃদ্ধাশ্রমের জন্য 14 লাখ টাকার প্রকল্প অনুমোদন দিলেও বৃদ্ধাশ্রম ও এতিমখানার অস্তিত্ব নেই। বৃদ্ধরা যে থাকে ওই ধরনের এখনো কোনো বৃদ্ধাশ্রম নাই, ঘুরিদহ বা ডাকবাংলা আশেপাশে কোনো এতিমখানা নাই। আমার চেকও নাই, কিছু না, আমার টাকা দিছে না, এখনো পাইনি আমি, তবে কিছুদিনের ভিতরে পাবো। এদিকে সদরের গোপালপুর মন্দিরের উন্নয়নে 2016-17 ও 17-18 অর্থ বছরে বরাদ্দ দেয়া হয় 3 লাখ টাকা। একইভাবে 2 অর্থ বছরে 3 লাখ টাকা বরাদ্দ দেয়া হয় পলাশবাড়ির ভেলাকপা মন্দিরে, কিন্তু 30,000 টাকার বেশি পায়নি তারা। 30,000 আর হলো তার আগে পাশে 20,000। আমাদের যেটা বুঝেছে আমরা সেটাই বুঝেছি, আর সই করে নিয়ে 30,000 টাকা হাতে দিয়ে দিয়েছে। কে উঠালো টাকাটা? এটা যদি আমি উঠাই তা আমার সিগনেচার আছে না,
তাহলে এটাই তো, আর তো অন্য কিছু ইয়ে না। 2016-17 অর্থ বছরে এডিবি সাধারণ বরাদ্দের আওতায় 5 কোটি 25 লাখ এবং 17-18 অর্থ বছরে 4 কোটি 69 লাখ টাকার প্রকল্প দেয়া হয়। এসব প্রকল্পের অনিয়ম প্রসঙ্গে পরিষদের নির্বাহী ও চেয়ারম্যান কোনো কথা বলতে রাজি নন, আর তদন্ত করে ব্যবস্থা গ্রহণের দাবি জানালেন এই সংসদ সদস্য। আপনি কি আমাকে অ্যানোয়েট করছেন? আজকে পরিচিত হচ্ছে, পরিচয় হয়ে কথাবার্তা বলি, যে জিনিসটা আমি জানি না, কিন্তু আপনাদের প্রশ্ন করতেছেন। টোটাল ফাইল আমি আজকে দেখবো, এটা কোনটা কোনটা আপনাদের অভিযোগ আছে বা কোনটা কোনটা পরিদর্শন করে আসছি, সেটা দেখানোর পর আমি বলবো, এবং অবশ্যই আমি নির্দ্বিধায় বলবো 100% কাজ। তদন্তপূর্বক যারা দোষী ব্যক্তি তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা। গাইবান্ধা জেলা পরিষদের বিভিন্ন অনিয়ম দুর্নীতি নিয়ে সময় সংবাদে খবর প্রচারের পর গত বছরের 7 ডিসেম্বর তদন্ত করে দুর্নীতি দমন কমিশন দুদক কর্মকর্তারা। পরবর্তীতে তদন্তের অগ্রগতি সম্পর্কে আর কিছু জানা যায়নি। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। প্রায় 1.5 ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে চট্টগ্রামের মাঝির ঘাটে লবণের কারখানার আগুন। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল 4টার দিকে লবণ কারখানার একটি কক্ষে আগুন লাগে। মুহূর্তেই তা আশপাশের কয়েকটি কারখানায় ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ও এলাকাবাসীর সহায়তায় বিকেল 5:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এরই মধ্যে পুড়ে যায় কারখানার বিভিন্ন সরঞ্জাম ও লবণের কাঁচামাল। বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণেই এই আগুন বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। তবে কারখানা বন্ধ থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দোকান থেকে রেস্ট নেওয়ার জন্য বাসায় গেছি, এই মুহূর্তে ফোন আইছে, আগুন লাগছে সাইডে। এখানে প্রায় 50 থেকে 60টা আছে লবণের ফ্যাক্টরি। মালও ছিল, আপনার কার্টনও ছিল, কোলা মালও ছিল, স্টক মাল ছিল। এক মিলে আমার মনে হয় 8-10 কোটি টাকার উপরে মাল ছিল। আগুন লাগার সাথে সাথে আমরা 4টা স্টেশনের 10টা গাড়ি আমরা জনবল সহ অ্যাকশনে যাই। আগুনটাকে আমরা ব্র্যাকেট সিস্টেমে চারিদিক থেকে আমরা ঘেরাও করে ফেলি। মাঝারি ধরনের ক্ষতির মধ্যেই আমরা আগুনটা নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছি। কক্সবাজার টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে একজন নিহত হয়েছেন। পুলিশ জানায়, টেকনাফের লেদা ক্যাম্প মাদকের টাকার ভাগ নিয়ে রোহিঙ্গাদের দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ সময় প্রতিপক্ষের গুলিতে মোহাম্মদ ইয়াসের নামে এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের আটক করতে অভিযান চালাচ্ছে পুলিশ। রাতের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। জনগণের সেবা করলে রাজনীতিবিদদের মূল্যায়ন হবেই, গণভবনে প্রধানমন্ত্রী বললেন। আওয়ামী লীগ সরকার সাধারণ মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছে। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য ইভিএম বলছে আওয়ামী লীগ। ভোট জালিয়াতি করতে এমন সিদ্ধান্ত, অভিযোগ বিএনপির। সাত দেশের সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতির মধ্য দিয়ে কাঠমান্ডুতে শেষ হলো বিমস্টেক সম্মেলন, নেই রোহিঙ্গা প্রসঙ্গ। বাংলাদেশের মুক্তিযুদ্ধের গণহত্যার ছবি ব্যবহার করে মিয়ানমারের রোহিঙ্গা বিরোধী প্রচারণা, নির্যাতনের আসল চিত্র আড়াল করতেই কূটকৌশল, বলছেন বিশ্লেষকরা। এবং অনিয়মের আখড়া এখন গাইবান্ধা জেলা পরিষদ। ধর্মীয় প্রতিষ্ঠানের নামে লাখ লাখ টাকা বরাদ্দ হলেও অস্তিত্ব নেই বাস্তবে। এই ছিল রাতের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।